ভাষাবিদ, শিক্ষক ও দার্শনিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন, জীবনে 3টি জিনিসের প্রয়োজন, আর সেটি হলো বই, বই আর বই। আর মেরি ম্যাকলিওড বেথুন বলেছেন, আমি যখন পড়তে শিখি পুরো বিশ্ব আমার জন্য উন্মুক্ত হয়ে যায়। প্রিয় দর্শক, আপনার পৃথিবীও আপনার জন্য উন্মুক্ত থাকুক জ্ঞানের আলোয়, এই প্রত্যাশা শুরু করছি বইমেলা নিয়ে এটিএন বাংলার বিশেষ আয়োজন 21 বইমেলা অনুষ্ঠানে। আজও আমরা তুলে ধরবো মেলায় আসা লেখক, প্রকাশক আর পাঠকের কথা। প্রিয় দর্শক, চলুন দেরি না করে প্রথমে মেলা প্রাঙ্গণটি ঘুরে দেখি। চলুন। অনুভূতির বাস্তবতা, খুব সুন্দর শিরোনামের এই উপন্যাসটি লিখেছেন মাহবুবা বেগম। কথা বলছি লেখকের সঙ্গে। শুভেচ্ছা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। আর যখন কোনো লেখক বা কবির সঙ্গে দাঁড়াই, ভালো লাগাটা তো দ্বিগুণ হয়ে যায়। এবং বইমেলার পসরা সাজানো হাজারো বইয়ের মাঝে আপনার এই বইটি অনুভূতির বাস্তবতা, একটু যদি বলতেন এটার বিষয়বস্তু নিয়ে। অনুভূতির বাস্তবতা আসলে আমার বাস্তব অনুভূতি থেকেই লেখা, কিন্তু আসলে এই জায়গায় আসলে প্রত্যেকে তাকে নিজেকে মেলাতে পারবে। যেমনটা আমরা অনুভব করি সামাজিক বিভিন্ন বিষয়ে, তেমনি বাস্তবে আসলে তার সঙ্গে মিল খুঁজে পাই কম। তেমন একটি প্রেক্ষাপটে বইটি লেখা, যেখান থেকে আমি বলবো যে আসলে আমরা যা বলি মুখে তা যেন কথাই প্রকাশ শুধু না হয়, তা যেন বাস্তবে কাজ করে আমরা প্রকাশ করি। শুধু যেন বইয়ের মধ্যে সীমাবদ্ধ না থাকে আমাদের কথাগুলো, যেন বাস্তবে আমরা সেগুলোকে প্রয়োগ করতে পারি, এমন একটি বক্তব্য বইটি থেকে যারা পড়বেন তারা খুঁজে পাবেন। আবিষ্কার যখন মজার গল্প। আমরা জানি যে আপনি বিজ্ঞান বিষয় নিয়ে গবেষণা করছেন এবং আপনার প্রতিটি লেখার ছাপে রয়েছে বিজ্ঞান, এবং বিজ্ঞানকে নিয়ে আপনার সমস্ত লেখা প্রকাশ করে আসছেন। এবছর আবিষ্কার যখন মজার গল্পতে আসলে কোন বিষয়বস্তুটা আছে? এই বইয়ে আবিষ্কার, বিজ্ঞানের আবিষ্কার নিয়েই লেখা হয়েছে। অর্থাৎ বিজ্ঞানের আবিষ্কার আমাদের সভ্যতাকে এগিয়ে দিয়েছে। সেই আবিষ্কারগুলো কিভাবে আসলো, কখনো হয়তো এটা রোমাঞ্চকর, কখনো হয়তো হতাশাজনক ছিল, কখনো এটা সফল হয়ে গেছে খুব তাড়াতাড়ি। এই সব বিষয়কে মজার করে উপভোগ্য করে লেখা হয়েছে আবিষ্কার যখন মজার গল্প। এবছর বইমেলায় আপনার কটি বই এলো? এবছর বইমেলায় আমার 6টা বই আসবে, তার মধ্যে 2টো চলে এসেছে, আরও 4টা আসবে। আমার সব বইগুলোই বিজ্ঞান বিষয়ক, যেমন বিজ্ঞান কাব্যতত্ত্ব, সাবলীল ছন্দ, আবিষ্কার ও বিজ্ঞানী, আবিষ্কার যখন মজার গল্প, এই টাইপের। এই বছর একটি বই বেশ আলোড়ন সৃষ্টি করে ফেলেছে এর মধ্যেই, ফাহমিদা নবী ডায়েরি। এই বইটি লিখেছে আমাদের সবার প্রিয় জনপ্রিয় সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। আজ পেয়ে গিয়েছি প্রিয় শিল্পীকে। কথা বলছি ফাহমিদা নবীর সঙ্গে। শুভেচ্ছা আপু, কেমন আছেন? এই মুহূর্তে তো খুবই আনন্দে আছি, কারণ আমার একটা নতুন জন্ম, একজন বই লেখক হিসেবে কাজ করলাম নিজেকে, খুবই ভালো লাগছে। এই বছর লেখায় প্রথম প্রকাশ এবং একজন লেখক হিসেবে আবির্ভাব, কেমন অনুভূতি ফিল করছেন? অনেক ভালো লাগছে। আমার সবচেয়ে ভালো লাগছে যে আমার মা এত খুশি হয়েছে। যতটা আমরা গান করে আম্মাকে খুশি করতে না পারি, বইটা যখন আমার আম্মার হাতে দিয়েছে, আমার আম্মা কেঁদে দিয়েছে। আমার মনে হচ্ছে এর চেয়ে আমার আর কিছু প্রাপ্তি নেই। লেখক হিসেবে আসলে পাঠকদের সমাগমটা কেমন আসছে, এবং আপনার এই যে সবার সঙ্গে কথা বলা, লেখক হিসেবে একটি বইকে নিয়ে অটোগ্রাফ দেওয়া, এই বিষয়গুলো আপনি কেমন দেখছেন? একদমই অন্যরকম লাগছে, ভীষণ অন্যরকম লাগছে, এবং ভাবছি যে এত পাঠক দাঁড়িয়ে আছে, ভক্ত অনুরাগীরা দাঁড়িয়ে আছে, তারা যে আমাকে ভালোবাসাটা দিচ্ছে, আমি খুব ভালোভাবে সেটাকে রিসিভ করতে পারছি। এবং আমার মনে হচ্ছে যে আমি তাদের পড়বার যে
ইচ্ছা এবং ভালোবাসা থেকে তারা চেয়েছে যে আমার একটা বই বের হোক। কারণ আমি যখন লিখি ওরা পড়ে এবং পড়ে সেই লেখাটা নিয়ে বারবার বলে যে আমরা একটা হার্ড কপি রাখতে চাই, আমাদের ঘরে রাখতে চাই আপনাকে। দর্শক, বই মেলায় প্রতিদিনই আসছে নতুন এবং পুরনো লেখকের অসংখ্য বই। নতুন নতুন লেখকের আবির্ভাব হচ্ছে এই বই মেলায়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি যাদের সঙ্গে আছি, টিভি নাটকের জনপ্রিয় দুটি মুখ হুমায়ুন কবির এবং আহসান আলমগীর, দুজন জনপ্রিয় অভিনেতা। সেই সঙ্গে এবার বইমেলা তাদের দুটো বই এসেছে। কথা বলছি হুমায়ুন কবির ভাই, তিনি লিখেছেন টিভি নাটক লেখার সহজ কৌশল। একটু জানতে চাইবো যে নাটক জগতে তো অনেক বছর আপনার বিচরণ, লেখার এত দেরি কেন? না, আসলে আমি লেখালেখি তো আমার করি, রেগুলার আমি নাটক লিখি, আমি নাট্যকার, আমি ডিরেক্টর এবং অ্যাক্টর। তো এই বইটা লেখার কারণ হলো গিয়ে যে আমাদের কাছে অনেকে নাটক নিয়ে আসে যে ভাই আমি নাটক লিখেছি। তো তখন দেখি যে ওদের লেখার যে টিভি নাটক লিখতে গেলে কিছু নিয়মকানুন লাগে, হ্যাঁ, ওই নিয়মকানুনটা তারা জানে না। তো আমি চিন্তা করলাম যে এইরকম একটা বই বের করলে কেমন হয়। যেমন আমি 3টা সত্তার ভিতরে বিচরণ করি, যে আমি রাইটারও, ডিরেক্টরও, অ্যাক্টরও। তো যার জন্য আমি এই 3টা সত্তা যেহেতু আমি জানি, যার জন্য একটা বই বের করলাম যে এই বইটা পড়লে টিভি নাটক কীভাবে লিখতে হয় সেই সিস্টেমটা অনেকে একটা ধারণা নিতে পারবে। আমরা একটু হাসান আলমগীর ভাইয়ের সাথে কথা বলতে চাই। আপনিও নাটকে ব্যস্ত, আলো আসবে এই কথাটা আমাদের খুব জনপ্রিয় একটি কথা এবং আমরা জানি যে এই কথা নিয়ে আলোড়ন হচ্ছে। একটু জানতে চাইবো আপনার বইয়ের বিষয়বস্তু সম্পর্কে। আমার সাবজেক্টটা হচ্ছে আলো নামে একটি মেয়ে, একটা বাচ্চা মেয়ে, 11 বছর বয়স। তো 11 বছর বয়স থেকেই ওর বাবা মা দুজনেই বেঁচে আছে, বাট কেউই বেঁচে নাই এর মতো। তো এই মেয়েটার যে জীবনের জার্নি, সে কত স্ট্রাগল করে দিন পার করছে, বড় হচ্ছে, ওই একটা মেয়ের কষ্টের জায়গাগুলো, অনাথ একটা মেয়ে 11 বছরের, এই মেয়েটার অনাথ মেয়েটা কিভাবে বেড়ে ওঠে, এই জায়গাটাকে, স্ট্রাগলিংটাই আমি আসলে এই উপন্যাসে তুলে ধরেছি। দর্শক, লেখক আলমগীর কবির সমসাময়িক বিষয় নিয়ে তিনি একটি বই বের করেছে এবারের বইমেলা, রক্তাক্ত 34 জুলাই 24। আপনি তো পেশায় একজন অভিনেতা এবং এবছরই লেখক হিসেবে আপনার আবির্ভাব ঘটেছে এবং এমন একটি বিষয় নিয়ে আপনি লিখেছেন, একটু জানতে চাইবো। নিজেও একজন যোদ্ধা, রাজপথে ছিলাম। তো আমি আমার ঘটনাবলী বা সমসাময়িক যে জুলাই বিপ্লব, সেই ঘটনাবলী নিয়েই লেখা রক্তাক্ত 36 জুলাই। 1 থেকে 36 দিনের যে বিষয়গুলি, যে ঘটনাগুলি, সেই ঘটনাগুলি আমি ডকুমেন্টারি হিসেবে তুলে ধরেছি, যে কে কোথায় কোন দিন মারা গেছে, কবে মারা গেছে, এর পুরো হিস্ট্রি তুলে ধরা। এবং বাংলাদেশে বাইরে থেকেও যারা প্রবাসী ভাইরা বাংলাদেশকে ছাত্র জনতার পক্ষে তারা সাপোর্ট দিছে, রেভিডেন্স শাটডাউন করে সেই ঘটনাগুলি তুলে ধরা। মোটামুটি 1 থেকে 36 দিনের যে জুলাই বিপ্লবের সে নৃশংস হত্যাকাণ্ড এবং সংক্ষিপ্ত আকারে আমি ফ্যাসিস্ট হাসিনার যে শাসনামল 2009 থেকে 24 শাসনামলটা তুলে ধরতে পেরেছি। এবং সব মিলিয়ে ডকুমেন্টারি তেমনভাবে সাথে পাঠক যদি পড়ে, ইনশাল্লাহ আমার প্রশংসা আমি পাবো, এরকম আশা ব্যক্ত করি আমি। দর্শক, এবারে বইমেলায় মোহাম্মদ নাহিদ রানার লেখা একটি বই এসেছে, উপন্যাস। আমরা একটু কথা বলছি আমাদের লেখকের সঙ্গে, একটু আপনাদের বইটি নিয়ে যদি বলতেন। আচ্ছা, বইটি হচ্ছে কাব্যগ্রন্থ, একটা আত্মনিরীক্ষণ, নাম দেয়া হয়েছে আত্মনিরীক্ষণ। বইয়ের ভিতরে আমরা কবিতা খুঁজে পাবো এবং এই কবিতাগুলোর মাঝে আমরা নিজেদের জুলাই বিপ্লব থেকে শুরু করে জীবনের যে প্রেম, বিরহ, বেদনা, দুঃখ, সুখ, সামাজিক বৈষম্য, এই জিনিসগুলো আমরা এখানে খুঁজে পাবো। কেমন সাড়া পাচ্ছেন পাঠকদের? প্রথম দিনেই আজকেই বইটি আমি স্টলে নিয়ে এসেছি বা আনা হয়েছে, সেক্ষেত্রে প্রথম দিনেই
এত হিউজ সংখ্যক আমি পাঠক পাবো আসলে বিশ্বাসযোগ্য ছিল না। যে আমি মনে করেছিলাম আজকে জাস্ট আমি একটু দর্শনের জন্যই যাব, আর নিজেও বইমেলাটা উপভোগ করব। কিন্তু বইমেলা উপভোগ করার থেকে আজকে যে পরিমাণ পাঠক আমার এখানে এসেছে, ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছে, ঢাকার বাইরে কিছু ইউনিভার্সিটি থেকে এসেছে, জগন্নাথ ইউনিভার্সিটি থেকেও এসেছে, আমার নিজস্ব প্রতিষ্ঠান থেকেও কিছু কলিগ এসেছে, আমার স্টুডেন্টরাও এসে বইটি সংগ্রহ করেছে, সেজন্য অনেক ভালো লাগছে। আমি এখন দাঁড়িয়ে আছি জনপ্রিয় প্রকাশনী অনন্যা প্রকাশনীতে। কথা বলছি প্রকাশক মনিরুল হকের সঙ্গে। শুভেচ্ছা, কেমন আছেন? আজকের দিনে ভালো আছি, বইমেলা খুব উপভোগ করছি। বইমেলা নতুন আঙ্গিকে নতুন একটা আবির্ভাব ঘটিয়েছে বইমেলা, এবং পরিবর্তনের জায়গাটা তো বেশ পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। একজন প্রকাশকের দৃষ্টিকোণ থেকে জানতে চাইব। দেখুন, পরিবর্তন তো হবে, এটা রেজিম চেঞ্জ হয়েছে, সেই দিক বিবেচনা করলে তো আমরা এটা ভালোই বলবো। কিন্তু তারপরও আমি মনে করি একটু খুব কনজাস্টেড মেলার এরিয়াটা, মানুষের গায়ে গা লেগে যায়। আমি হলে এখানে এত প্রকাশককে নাও দিতাম মেলায়, কারণ যারা একটি বই প্রকাশ করে তারা কেন আসবে। তাই আমি মনে করি সব দিক দিয়ে ভালো, মানুষ আসছে অনেক, এদিক দিয়ে আবার একটা ভালো লক্ষণ। চারিদিকে সব কিছুরই দাম দরের একটা আপস অ্যান্ড ডাউন হচ্ছে, সেই জায়গা থেকে বইয়ের বেচা কেনাতে আসলে কতটা পাঠক স্বাচ্ছন্দ্যভাবে বই কিনতে পারছে, মূল্যায়নের জায়গাটা, দামের জায়গাটা একটু যদি বলতেন। দেখুন, এই অভিযোগটা এখনও আমরা পাইনি। দাম কিছুটা বেড়েছে, আমাদের জীবনযাত্রার মানও বেড়েছে অনেক। তাই পাঠক যারা আসছেন তারা খুব একটা বই কিনতে গিয়ে যে দামের জন্য পিছপা হচ্ছেন তা নয়, তাদের পছন্দের বই তারা কিনছেন। সেদিক দিয়ে আমরা মনে করব যে মোটামুটি ভালো। আর এখন বইয়ের যে মান, গুণগত মানটা বেড়েছে অনেক। লেখার বেড়েছে কিনা সেটা সন্দিহান। আমি একজন প্রকাশক হিসাবে খুবই কষ্ট লাগে যে লেখার মান খুবই খারাপ। ভালো লেখার বড় অভাব, আমরা পাই না, ভালো লেখা খুঁজে পাই না। কিন্তু গুণগত মান বেড়েছে অনেক, প্রচ্ছদে, মুদ্রণে, সব দিক দিয়ে, কাগজে, যার জন্য পাঠক তার পছন্দের বইটা কিনছেন। দর্শক, বইমেলায় হাজারো স্টলের মাঝখানে আমাদের চোখে পড়েছে বইসদাই.com-এর। বইসদাই.com-এর কাজ হচ্ছে এটি একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। এখান থেকে তারা বই উদ্যোক্তা বের করে। তো পুরো ব্যাপারটা আসলে ডিটেলভাবে আমাদেরকে বলবে যিনি, আমরা তার সাথে কথা বলছি। একটু জানতে চাইবো যে বইসদাই.com, আমরা জানি এটি একটি ই-কমার্স প্ল্যাটফর্ম, তো এখান থেকে আসলে আপনারা কি কাজ করছেন? নর্মালি ই-কমার্স বইসদাই.com হচ্ছে অনলাইনে বই সেল করে। আমাদের প্রায় 2 লাখ প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইটে বই আছে। এছাড়া আমাদের মেলাতে এবার আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বই যারা আছে কাজ করে তাদেরকে নিয়ে একটা উদ্যোক্তা প্যাকেজ খুলেছি। এটাকে আমরা বলছি বইসদাই উদ্যোক্তা। যারা বই নিয়ে কাজ করতে চায় তাদেরকে আমরা একটা ফ্রি ওয়েবসাইট করে দিচ্ছি। বইসদাই.com-এ যে যত বই আছে সব ধরনের বই তারা চাইলে নিজের নামে ব্র্যান্ডে সে ওয়েবসাইট চালাতে পারে, এবং এটা টোটালি কস্ট ফ্রি। দর্শক, আপনারা জানেন যে মেলায় শিশুদের জন্য একটি আলাদা কর্নার আছে, যেটির নাম হয়েছে শিশু চত্বর। প্রতি বছর এখানে বাহারি রঙের বই থাকছে, নানা রকম বিষয় বই থাকছে। তেমনি গুফে একটি স্টল আমরা দেখতে পাচ্ছি, যেটা কালারফুল, একেবারে অনেক রঙে রঙিন হয়ে আছে। এখানকার প্রতিনিধির সাথে কথা বলছি। মাহাদি, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ, ভালো আছি। গুফে এটার মানে, এবং আপনাদের বাচ্চাদের বই নিয়ে কাজ করছেন, সাথে আরও অনেক কিছু দেখতে পাচ্ছি, একটু বিস্তারিত জানতে চাইবো। আচ্ছা, গুফি আমাদের হচ্ছে লাইট হবে একটা প্রতিষ্ঠান। গুফি হচ্ছে নাইভলি কিউরিয়াস, মানে একটা বাচ্চা অনেক বেশি জানতে চায়, অনেক বেশি প্রশ্ন করতে চায়। তো
তো বাচ্চাদের ওই জানার উত্তরগুলো সে যে যা জানতে চায় ওটা উত্তরটা দেওয়ার জন্য আমাদের প্রচেষ্টা, সেখান থেকে গুফি নামটা দেওয়া। বাচ্চারা কেমন এনজয় করছে এসে? বাচ্চারা খুবই এনজয় করছে। তাছাড়া আমাদের স্টলে যেই বাচ্চাগুলাই আসছে আমরা তাকে চেষ্টা করি কিছু না কিছু গিফট দেওয়ার জন্য। তো বাচ্চারা যেহেতু স্টিকার অনেক বেশি পছন্দ করে, তাই আমরা স্টলে আসলে বাচ্চাকে এক পাতা করে একটা স্টিকার দিয়ে দিচ্ছি। বাচ্চারা বই নিচ্ছেও মজা করে, আবার বই যে নিতে পারছে না সেও খুব মজা নিয়ে যাচ্ছে আমাদের গুফি স্টল থেকে। তো আমাদের এটা একটা বড় কি থাকে যে বই মেলায় বাচ্চারা বেশি বেশি আসুক, সে আমার স্টলে হোক অন্য কারো স্টলে হোক, বইমেলা একটা বাচ্চা যদি আসে সেটা অনেক মজা নিয়ে যেতে পারে। দর্শক, আমার হাতে এখন যে বইটি আছে বইটির নাম হচ্ছে দীপাবলির রাতে নিষ্প্রদীপ একা। লেখক হিসেবে এর মধ্যে অনেক বই আপনি প্রকাশ করেছেন, আমরা প্রতি বছরই আপনাকে পাই। এবছর বইমেলায় কত বই এলো এবং যে বইটি আমার হাতে আছে দীপাবলির রাতে নিষ্প্রদীপ একা, এটা নিয়ে একটু জানতে চাইব। এটা হচ্ছে একটা গল্পের বই, মানে এখানে 9টা গল্প আছে। প্রত্যেক লেখকের তো নিজস্ব একটা দৃষ্টিভঙ্গি থাকে, সে সমাজ বা পরিবেশ বা পৃথিবী বা অন্য সব কিছু সম্পর্কে তার একটা আলাদা দৃষ্টিভঙ্গি থাকে, সে তার সেই দৃষ্টিভঙ্গি থেকে সেটা দেখে। তো এইটা আমার লেখা, মানে আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখা সমাজ, রাষ্ট্র, পরিবার, মানুষের সম্পর্ক, এরকম মোট 9টা গল্প নিয়ে এই বইটা দীপাবলির রাতে নিষ্প্রদীপ একা এই বইটি মেলায় এসেছে। আমার তো খুব মনে হয় যে এই গল্পগুলো পাঠক পড়লে আনন্দ পাবে। মানে যেটা হয় আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে পাঠক যেন বোর না হয়ে যায়। মানে আমাদের এটা হয় কি, ধরেন আমিও পাঠক হিসাবে বা আপনিও পাঠক হিসাবে কোন বই পড়বেন না পড়বেন এটা নির্ভর করে আপনাকে কতটা আগ্রহী করে তুলছে, আপনি কতটা ইন্টারেস্ট ফিল করছেন। আমার যেটা মনে হয় যে আমার বইটা পড়লে আমার মনে হয় যে গল্পগুলো আপনাকে আগ্রহী করবে, পড়তে ইচ্ছা করবে আপনার। এটাই মনে হয় এই বইটার শক্তি। দর্শক, আমার হাতে যে বইটি আছে বইটি গল্পগুলো রাতের পড়ার চমৎকার শিরোনামের বইটি লিখেছেন নাট্যকার এবং লেখক মাসুদুল হাসান শাওন। কথা বলছি লেখকের সঙ্গে। শুভেচ্ছা, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি আলহামদুলিল্লাহ। গল্পগুলো রাতে পড়ার একটু জানতে চাইব। এখানে 10টি গল্প আছে এবং গল্পগুলো রাতে পড়ার এই নামকরণটার কারণ হচ্ছে এই গল্পগুলো এমন একটা সিচুয়েশনে যদি পড়া যায় তাহলে এক ধরনের শিহরণ অনুভব করবে। সেটা হচ্ছে গভীর রাতে একটা চমৎকার একটা সিচুয়েশন যদি তৈরি করা যায়, মানে এরকম পড়ার একটা পরিবেশ তৈরি করে যদি পড়া হয় তাহলে যে ভৌতিক গল্প পড়ার যে একটা অনুভূতি, সেই অনুভূতিটা সে পাবে। এই কারণে আমি এই গল্পগ্রন্থটার নাম দিয়েছি গল্পগুলো রাতে পড়ার। এখানে 10টি গল্প আছে, 10টি গল্পই একদম ভৌতিক, হরর। সবাই এখন অনেকেই হরর গল্প পছন্দ করে। আমি এর আগে আমার 23টা গল্প উপন্যাস বেরিয়েছে, তার মধ্যে এইটাই হচ্ছে একটু ব্যতিক্রমধর্মী একটা লেখা। এবং এখান থেকে এই পর্যন্ত 3টি গল্প ইতিমধ্যে হরর শর্ট ফিল্ম হিসাবে বের হয়েছে, অনলাইনে পাওয়া যাচ্ছে। কেমন সাড়া পাচ্ছেন বইটি নিয়ে? খুবই ভালো সাড়া পাচ্ছি এবং এটা শুরু থেকেই গত সপ্তাহে বইটা এসছে, আশা অবধি এখন পর্যন্ত বেশ অনেক বই বিক্রি হয়েছে। আমরা জানি যে এটিএন বাংলার পর্দায় আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের গল্প অবলম্বনে আপনি তার লেখা এবং তার জায়গা থেকে আপনার একটি নাটক যাচ্ছে, একটু এটা নিয়ে যদি বিস্তারিত একটু বলতেন। চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান স্যার তার একটা গল্প আমাকে দিয়েছিলেন, ওনার নিজের বায়োগ্রাফির গল্প। সেই গল্পটি নামকরণ করা হচ্ছে, উনি একটা উপন্যাস লিখেছিলেন স্মৃতির আলপনা কি। এটা 2019 সালে সম্ভবত এটা প্রকাশিত হয়েছিল। তখন উনি আমাকে বললেন এই গল্পটা থেকে একটা নাটক লেখার জন্য। প্রথমে একটা টেলিফিল্ম করার কথা বলেন, আমি যখন টেলিফিল্মটা লিখি পরে উনি আমাকে ডেকে আবার বললেন যে আমি একটা মেগা সিরিয়াল করতে চাই। তখন থেকে মেগা সিরিয়ালের কাজটা আমরা হাতে নেই। এখন পর্যন্ত নাটকটি চলছে, প্রতি সপ্তাহে 5 দিন যাচ্ছে স্মৃতির আলপনাকে নামে। এবং এই নাটকটি
আমরা আশা করছি আগামী জুলাই আগস্টের দিকে এটা 1000 পর্ব ছুঁয়ে যাবে। নতুন বইয়ের বর্ণিল প্রচ্ছদে সাজানো মেলা প্রাঙ্গণের প্রতিটি স্টল। নবীন আর প্রবীণের লেখনীতে প্রতিদিন মেলায় আসছে নতুন নতুন বই। সেই মেলা প্রাঙ্গণ থেকে আমি বন্যা আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার ফিরে আসব 18 বাংলার পর্দায় 21-এর বইমেলা নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।